সবাই বক্তৃতা দেয় এবং ইদানিং টক শোতে অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু খুব কমই হোমওয়ার্ক করে এবং তাদের কাছ থেকে আমরা সুচিন্তিত রাষ্ট্র পরিচালনার পরামর্শ খুব কম পাই এবং বিভিন্ন সেক্টরাল রিফর্ম নিয়ে তাদের কাছ থেকে সুগ্রন্থিত অনেক কিছু আমরা হয়তো আশা করি, কিন্তু সেটি পাই না। তো ববিকে অনেক ধন্যবাদ, এনডিএমকে ধন্যবাদ এরকম একটি গবেষণা প্রতিবেদন দেওয়ার জন্য। এবং আমি আরো একটি জিনিস খেয়াল করলাম যে প্রায় 9টি সেক্টরে, এবং আমার প্রিয় সেক্টর হচ্ছে মিডিয়া অ্যান্ড প্রাইভেট সেক্টর, এগুলো এই রিফর্মে এসছে। আমরা অন্য অনেক রিফর্মে দেখি যে সংবিধানের কি হবে, নির্বাচন ব্যবস্থার কি হবে, বড় বড় বিষয়, বড়দের বিষয় নিয়ে অনেক কথা হয় এবং সেগুলো অনেক বেশি আমি বলবো যে সব জায়গায় আলোচনা হয়, কিন্তু প্রাইভেট সেক্টর নিয়ে, এনার্জি সেক্টর নিয়ে, অথবা মিডিয়া নিয়ে, অথবা এডুকেশন সেক্টর নিয়ে আমাদের আসলে কি করা উচিত সেটি এই রিফর্মে আমি অনেকখানি দেখলাম। তবে আমি সতর্ক করব যে এনডিএম যেন কখনো সিআরআই হয়ে ওঠার চেষ্টা না করে, কারণ আমার গবেষণা, রাজনৈতিক দলের গবেষণা হলেই কেন যেন সিআরআই এর কথা মনে পড়ে না। আমি জানি জিপিআর, কিন্তু সিআরআই যেন না হয়, যেই সিআরআই প্রফেসর ইউনূসের প্রোপাগান্ডার জন্য অর্থ খরচ করত, ডক্টর শহীদুল আলমের বিরুদ্ধে প্রোপাগান্ডার জন্য অর্থ খরচ করত, এবং আলী মোহাম্মদের মতো আন্দোলনকারীদের কি করে বিষোদ্গার করা যায় তার জন্য স্ট্র্যাটেজি তৈরি করত, এবং আরো তৈরি করত কি করে 7ই মার্চকে আপনার জীবনের অঙ্গ করা যায়। এই যে আপনি কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, আপনার 7ই মার্চ কি, এই ধরনের উদ্ভট অনেক কিছু আমরা বাংলাদেশে দেখেছি। বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে আমাদের অর্থ লোপাট করে প্রাইভেট সেক্টর থেকে চাঁদা নিয়ে সিআরআই এই প্রোপাগান্ডাগুলো করেছে, এবং তার সাথে বাংলাদেশের বড় বড় বিজ্ঞাপনী সংস্থা এবং কিছু মানে ক্রিটিক্যাল মাইন্ড তারা যুক্ত হয়েছিলেন ওই প্রোপাগান্ডা করার জন্য এবং বিরোধী দলের আন্দোলনকে বিষোদ্গার করার জন্য, এবং আমাদের মানুষের যেন কোনো আন্দোলন দানা বাঁধতে না পারে তার জন্য তারা ন্যারেটিভ তৈরি করতেন। এই জন্য কথাগুলো বললাম যে আমাদের কিন্তু একটা বড় ন্যারেটিভ তৈরি করার বিষয় রয়েছে। আমি জানি আজকের আলোচনা সংস্কার নিয়ে, এবং হয়তো 9টি বিষয় সংস্কার নিয়ে আমি একটু পরে বলি কি ন্যারেটিভ তৈরি করা দরকার। দেখুন, 5ই আগস্ট এক ভদ্রমহিলা পালিয়ে গেছেন, এটা একটা ইভেন্ট, কিন্তু এই ইভেন্টে যদি আমরা খুব মাতোয়ারা হয়ে থাকি তাহলে আমাদের বড় অর্জন থেকে কিন্তু আমরা সরে যাব। আমাদের প্রতিদিন ন্যারেটিভ তৈরি করার বিষয় রয়েছে, গণ অভ্যুত্থানটি কি ছিল, কিভাবে হয়েছে, তার আগে 15-16 বছর ফ্যাসিবাদের চরিত্রটি কি ছিল, এবং কি করে বাংলাদেশের মানুষের অধিকারহীনতা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে। এই ন্যারেটিভ তৈরি করা এই জন্য আরো জরুরি, কারণ ভারত আপনার পেছনে লেগেছে, এবং প্রতিদিন আপনি ঘুম থেকে উঠলে ভারতের নতুন একটি ষড়যন্ত্র আবিষ্কার করতে পারবেন। এবং ভারতের টকশো মানে এখন নাচ, গান, নাটক, কৌতুক, এগুলো। আমি এতদিন অর্ণব গোস্বামীকে ধরতাম 1 নম্বর, কালকে থেকে পালকি শর্মা ভদ্রমহিলা কালকে থেকে আমার দৃষ্টি আকর্ষণ করছেন। উনি প্রফেসর ইউনূস এবং ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে লেগেছেন, যেভাবে মন গড়া তথ্য পরিবেশন করছেন, কোনো ফ্যাক্ট নাই, অনলি তার পার্সোনাল ন্যারেটিভ, এবং উনি মাঝে মাঝে সেলফি দেন নরেন্দ্র মোদীর সাথে। কাজে আপনার বুঝতে কোনো বাকি নাই তার ন্যারেটিভ কোত্থেকে আসে। ভারত কোনোভাবে হজম করতে পারছে না বাংলাদেশে তার সঙ্গীকে সে হারিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল সেটি কিন্তু নেই। কাজে আমাদের যে কোনো গণ আন্দোলন, আপনি দেখেন গত 100 দিনে আমাদের 80 দিন ব্যস্ত থাকতে হয়েছে আওয়ামী লীগ এবং ভারতের প্রোপাগান্ডা দমন করার জন্য অথবা মোকাবেলা করার জন্য। আমি বাংলাদেশকে ধন্যবাদ দিই, গত 72 ঘন্টা কিংবা 84 ঘন্টায় একটি বড় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। এবং আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সিভিল সোসাইটি, মিডিয়া, প্রফেসর ইউনূসের সরকার এবং বিশেষ করে শফিকুল আলম এখানে আছেন, উনি যেভাবে ক্লারিফাই করেছেন, যখন উনি একটি বিদেশি সংবাদ সংস্থায় কাজ করতেন, আমরা সেই সমস্ত সংবাদ সংস্থাকে ধরে নেই তাদের জার্নালিস্টিক এথিক্স আছে, কিন্তু আমরা দেখলাম রয়টার্সের মতো একটি প্রতিষ্ঠান কি করে একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য পরিবেশন করলো, যেটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগার জন্য যথেষ্ট। আমরা অতীতে অনেক এই ধরনের ভয়েস অফ আমেরিকার কথা আমাদের মনে আছে এরশাদ আমলে, কিন্তু এবার দেখলাম তাই হলো। কাকতালীয় কিনা জানি না, রয়টার্সের একজন প্রতিনিধি সংখ্যালঘু সম্প্রদায়ের,
সময় টেলিভিশনের চট্টগ্রামের প্রতিনিধি সংখ্যালঘু সম্প্রদায়। কাজে জিনিসটি খেয়াল করতে হবে যে দেখুন, আমরা অনেক সময় দেখি শিক্ষা দীক্ষায় উঁচু হলেও ধর্ম সাম্প্রদায়িকতা আমাদেরকে নিচু করে রাখে, আমাদেরকে নিচু চিন্তা করতে বাধ্য করে। 84 ঘন্টায় বাংলাদেশ যেখান থেকে বেঁচেছে, বিশেষ করে আমরা যদি অ্যাডভোকেট সাইফুলের মৃত্যুকে দেখি এবং যেভাবে ভারত প্রোপাগান্ডাটি সাজিয়েছিল, তাতে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যেতে পারত। আজকে হয়তো আমরা এখানে বসে এই রাউন্ড টেবিলে কথা বলতে নাও পারতাম। কিন্তু কতবার আপনি এটি দমন করবেন? আক্রমণ কিন্তু কয়েক ধরনের। শেখ হাসিনার প্রতিদিনের সৃজনশীল আক্রমণ, নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিভিন্ন ধরনের আক্রমণ, এবং আমার ধরনের ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে একটি নতুন মাত্রা যোগ হবে। কারণ আরো একটি ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছে। আমরা যেন তাদেরকে আমাদের ন্যারেটিভ দিয়ে, আমাদের ফ্যাক্টস দিয়ে এবং আমাদের যা সত্য সেটির পক্ষে দাঁড়িয়ে যেন বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে পারি। কাজে সংস্কারের একটি দিক হচ্ছে যে আমরা জানি সংবিধানের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, অথবা আমাদের গণতান্ত্রিক অধিকারের সংস্কার, এর প্রত্যেকটি জরুরি। কিন্তু আপনার এই মুহূর্তে বিপদ হচ্ছে ভারতের আক্রমণ, এই মুহূর্তের বিপদ হচ্ছে ভারতের ন্যারেটিভ, এই মুহূর্তের বিপদ হচ্ছে ভারত বাংলাদেশকে বিশ্বে কি করে উপস্থাপন করতে চাচ্ছে যে দেশটি জঙ্গিদের হাতে চলে গেছে, এটা একটা ইসলামিস্ট কান্ট্রি, এখানে সংখ্যালঘুরা নিরাপদ না। দেখুন, আমি বায়াস না হয়ে একটা কথা বলি, আমাদের দেশের সংখ্যালঘুরা এই সময়ের মতো এত নিরাপদ আর কখনো ছিল না। আমাদের দেশের সংখ্যালঘুরা সবচেয়ে অনিরাপদ ছিল আওয়ামী লীগ শাসন আমলে। আমি রায়ের বাজারে বড় হয়েছি, আমার জীবনের প্রত্যেকটা দিন রায়ের বাজারে কেটেছে, এবং যেখানে আমি দেখেছি হিন্দু ধর্মের মানুষদেরকে কি করে আওয়ামী লীগ হয় সম্পদ নিয়েছে, ভোট নিয়েছে, অথবা তার জমি নিয়েছে, অথবা তার সম্ভব নিয়েছে। কাজে ওই দলটি যখন এখন তাদের উপর ভিত্তি করে ফিরে আসার চেষ্টা করে, আমার ধারণা আমাদের কাছে অনেক সত্য তথ্য আছে যেগুলো বের করে আমাদেরকে সেটি করতে হবে। অনেক ধরনের সংস্কারের কথা হলো, আমি মিডিয়া দিয়ে একটু বলি। দেখুন, মিডিয়াতে গত ফ্যাসিবাদী শাসনটির একটি বড় চরিত্র ছিল ফলস ন্যারেটিভ তৈরি করা, এবং যারা 3টি নির্বাচন না হওয়ার পরেও গণভবনে গিয়ে চা সমুচা শৃঙ্গারা খেয়েছেন এবং অট্টহাসি দিয়েছেন, সেই নাট্য ব্যক্তিত্ব, সেই মিডিয়ার সম্পাদক, সেই লেখক, সেই শিক্ষক, তাদেরকে কিন্তু আমরা চিনি। কাজেই ফ্যাসিবাদী শাসনের অংশ ছিল সমাজের যারা লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং মিডিয়ার লোকজন। দেখুন, তাদেরকে ধরলে একটা মানে হা হা পড়ে যায়, রিরি পড়ে যায়। কেন একজন নাট্য ব্যক্তিত্বকে ধরা হলো? কেন একজন সাংবাদিককে ধরা হলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি অপরাধের ধরন দেখে মন্তব্য করা উচিত, পেশা দেখে না। কারণ পেশা দেখে বিচার করলে আপনি কিন্তু বায়াসড হবেন, আপনার হৃদয় দুর্বল হবে এবং মনে হবে যে একজন নাট্যকারকে আমরা কেন গ্রেফতার করলাম। কিন্তু তার অপরাধের বিবেচনায় হয়তো আপনি নতুন নাটকের নতুন স্ক্রিপ্ট জানতে পারবেন। আমার বক্তব্য হচ্ছে, গত 16 বছরে যেই সৃজনশীল অপরাধ করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা, তার সৃজনশীল মামলা হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বাংলাদেশে তাদের রাজনৈতিক এবং সামাজিক অধিকার পাওয়ার আগে। এই বিচার নিয়ে যদি কোনো রাজনৈতিক দল কোনো ধরনের আপনার দূরভিসন্ধি আঁকে কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য মনে করে যে অনেক শক্তির সাথে সমঝোতা করতে হবে, যেমন ভারতের সাথে সমঝোতা করতে হবে, অথবা আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে, তাদের কিন্তু যারা নিহত হয়েছেন তাদের জীবনের সাথে বেইমানি করা হবে। এই রাজনীতি টিকবে না, অন্তত নতুন বাংলাদেশে টিকবে না। ভারত বিরোধিতা অত্যন্ত যুক্তিপূর্ণ, ভারত বিরোধিতা বাংলাদেশের অধিকারের প্রশ্নে এবং ভারত বিরোধিতা বাংলাদেশের বুক চিতিয়ে পৃথিবীতে দাঁড়ানোর প্রশ্নে। এই জন্য যদি আপনার সংস্কার করতে হয়, আমার একটা ইনোভেটিভ প্রস্তাব আছে, ভারত বিষয়ক মন্ত্রণালয় করা যেতে পারে। কেননা দেশটির সাথে আপনার অর্থনৈতিক সম্পর্ক আছে, ট্রেড এন্ড কমার্সের সম্পর্ক আছে, আমাদের ঐতিহাসিক এথনিক সম্পর্ক আছে, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আছে। দেখুন, এটি করে বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারি যে ভারতের গুরুত্ব আমাদের কাছে এতই যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করেছি। এটি করলে ভারত নিশ্চয়ই খুশি হবে, কারণ ভারত আমাদের ঘাড়ে পা দিয়ে বিশ্বনেতা হওয়ার চেষ্টা করেছিল। বলিউডে এমন সব সিনেমা বানানো হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, যেটিকে ইন্দো পাক ওয়ার বলা হয়, বাংলাদেশ ওয়ার বলা হয় না। সেখানে এমন সব জিনিস দেখানো হয়েছিল
মনে হচ্ছিল 71 সালের যুদ্ধটা রাবণদিক, এবং তারা মানে ফতুয়া মানে এগুলো তুলে যুদ্ধটা করেছিল, এরকম ভারতীয়। আমি শেষ করব শুধু বলে, প্রাইভেট সেক্টর নিয়ে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে ভাবতে হবে। কেননা আমি গত 100 দিনে বা সরকারটি যখন গঠিত হয় বা সরকারের মানে অন্যান্য কর্মকাণ্ডে প্রাইভেট সেক্টরের দায় এবং প্রাইভেট সেক্টরের বিকাশ এবং প্রাইভেট সেক্টরের ভবিষ্যৎ, এটি নিয়ে খুব কম কাজ হতে দেখছি। দেখুন, আপনি যেরকম প্রাইভেট সেক্টরের অপরাধীদেরকে আইডেন্টিফাই করবেন, সেটি বেক্সিমকো, সামিট অথবা এসালম যাকে আমরা বলি, সেরকম প্রাইভেট সেক্টরের লোককে কিন্তু আপনাকে স্থান দিতে হবে সংস্কারের জন্য। কেননা তারা যেভাবে পরিশ্রম করে, যেভাবে আমাদেরকে বৈদেশিক মুদ্রা এনে দেয়, কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে, আমরা যেন গুটি কয় অপরাধীদেরকে দিয়ে প্রাইভেট সেক্টরকে না দেখি। যেমন ভারত হাসিনার চোখে বাংলাদেশকে দেখে, আমরা যেন গুটি কয় অপরাধীকে দিয়ে প্রাইভেট সেক্টরকে না দেখি। অপরাধীদের বিচার হবে তাদের অপরাধ অনুযায়ী, কিন্তু প্রাইভেট সেক্টর আমাদের পলিসি সাপোর্ট পাচ্ছে কিনা এবং তাদেরকে আমরা এনাফ বিজনেস করতে দিচ্ছি কিনা অথবা কর্মসংস্থানের সুযোগ করতে দিচ্ছি কিনা, এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। কিছু প্রাইভেট সেক্টরের মানুষজন আমার সাথে কথা বলেছেন, তাদের অপরাধ আছে, তাদের অ্যাসোসিয়েশনের নেতৃবর্গ অনেক অপরাধ করেছেন। তারা কেউ কেউ শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত থাকতে বলেছিলেন, কিয়ামতের বাসি ফু দেওয়ার পরেও যেন থাকতে পারেন, কিন্তু ওই অপরাধ তাদের অ্যাসোসিয়েশনের নেতারা করেছেন। জেনুইন ব্যবসায়ীরা কিন্তু ব্যাংক দ্বারা, ব্যাংকের ঋণ দ্বারা জর্জরিত, সরকারের পলিসি সাপোর্ট দ্বারা জর্জরিত। কাজে আমরা যেন এই জায়গাটি নতুন বাংলাদেশে দেখতে পাই। অনেক ধন্যবাদ।